ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের জন্য পরপর অনেকগুলো ভিডিও আনছে। আমাদের আগের ভিডিওগুলো ছিল শিডিউলিং অ্যালগরিদমের ওপর। আজকে আমরা একটা অদ্ভুত জিনিস নিয়ে পড়াশোনা করব, দ্যাট ইজ ডেডলক। এখন ডেডলক জিনিসটা কি? ডেডলক জিনিসটা আমরা কম্পিউটারে তোমরা অনেক সময় অনেকেই ফেস করে থাকো যে কম্পিউটার হ্যাং করে গেছে, কিবোর্ডে কি টিপছো কাজ করছে না, মাউসে মাউস টিপছো কাজ করছে না, সব আলোগুলো কীরকম স্ট্যান্ড হয়ে আছে। কেন হয় হঠাৎ করে? এই সিচুয়েশানটা যখন অকার করে তখন কিন্তু সিস্টেম কিছু কাজ করতে পারে না। তার মানে সিস্টেম কোনো রেসপন্স তোমাকে করে না। তুমি ইনপুট দিচ্ছ কিন্তু তার জন্য কোনো রেসপন্স চাইছো, কিন্তু সে রেসপন্স করার জায়গাটাই নেই। কারণ অনেক তার উপরে কিন্তু চাপ হয়ে গেছে, সে কিন্তু আর কাজ করে উঠতে পারছে না। আমরা বলি সিস্টেম হ্যাং করে গেছে। তো এটা কেন হয়? তার কারণ মূলত আমাদেরকে বুঝতে হবে যে প্রসেস এক্সিকিউশনের জন্য আমার মেনলি যে জিনিসটার দরকার হয় রিসোর্স। ধরো তুমি একটা প্রিন্টিং করতে দিয়েছো, তাহলে প্রিন্টিং করার জন্য কি প্রয়োজন? প্রিন্টার। তাহলে তোমার প্রিন্টারটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে প্রিন্টিং জবটা কি হবে? পেন্ডিং। ঠিক সেরকমভাবেই বিভিন্ন কাজের জন্য, ধরো তোমার লেখার জন্য দরকার খাতা আর পেন, যতক্ষণ না তুমি পেনটা পাচ্ছ বা খাতাটা হাতে পাচ্ছ ততক্ষণ তুমি লিখতে পারছো না। তাহলে ততক্ষণ তুমি ওয়েট করে আছো, তোমার লেখাটা তুমি আসছে না, মানে লিখতে পারছো না। তাহলে সে অর্থে দেখতে গেলে ঠিক সেরকমই প্রসেসের এক্সিকিউশনের জন্য দরকার হয় নেসেসারি রিসোর্সেস। সেটা প্রিন্টার হতে পারে, সেটা মেমোরি হতে পারে। যদি আমার এই রিসোর্সেসগুলো ইনসাফিসিয়েন্ট হয়ে যায় বা এমন একটা সিচুয়েশন রেজ করে যখন আমি কিন্তু কোনোভাবে কোনো রিসোর্সকে অ্যালোকেট করতে পারছি না, তখন কিন্তু আমার যে সিচুয়েশনটা হয় সেই সিচুয়েশনটা হলো ডেডলক। অর্থাৎ আমরা যদি বলি যে সাপোজ ধরে নাও যে তোমার কোনো একটা প্রসেসের এক্সিকিউশনের জন্য একটা মেমোরি দরকার, কিন্তু এখন সেই মেমোরিটা অন্য একজন অ্যাভেলেবেল করে আছে। যে অ্যাভেল করে আছে সে অলরেডি তার এক্সিকিউশনের জন্য আরেকটা মেমোরির দরকার যেটাকে তুমি অ্যাভেল করে আছো। তাহলে কি সিচুয়েশন হলো? অর্থাৎ কিরম একটা সার্কেল পাকিয়ে গেল, কিরম একটা জটিলতা পাকিয়ে গেল, যাতে কোনোভাবে তুমি মুভ করতে পারছো না। সে ফর এক্সাম্পল আমি যদি তোমাদের বলি, ধরো আমার কাছে একটা ন্যারো রোড আছে, আমার কাছে এরকম ন্যারো রোড আছে, ন্যারো রোডের একটা চার মাথার মোড় আছে। এখান থেকে একটা বড় বাস এসে দাঁড়িয়ে গেল, এখানে একটা বড় বাস এসে দাঁড়িয়ে গেল, এখানে বড় বাস এসে দাঁড়িয়ে গেল, এখানে বড় বাস এসে দাঁড়িয়ে গেল। চারদিক থেকে পুরো গাড়ি ভর্তি, পেছনে লম্বা লাইন করে দাঁড়িয়ে গেছে। এই সিচুয়েশনে কি হবে? এমন একটা সিচুয়েশন যেখানে সিস্টেম কোনোভাবে কোনো প্রসেস থেকে বেরিয়ে আসতে পারে না, সেই সিচুয়েশনটাকে বলে ডেডলক। আমরা অলরেডি প্রসেস স্টেট ডায়াগ্রাম পড়েছি এবং প্রসেস স্টেট ডায়াগ্রামে আমরা অনেকগুলো স্টেট দেখেছি। তাহলে যে স্টেটটা আমাদের মেনলি সেটা হচ্ছে গিয়ে যখন আমরা দেখি যে কোনো একটা প্রসেস রেডি স্টেট থেকে সে এক্সিকিউট করতে যায় রানিংয়ে, কিন্তু রানিং থেকে তাকে ফেরত আসতে হয় কোনো কারণে ওয়েটিংয়ে। এই ওয়েটিংয়ে যখন সে ফেরত আসছে, ওয়েটিং থেকে আবার তাকে রেডিতে যেতে হয়। এই যে যখন রানিং থেকে কোনো একটা প্রসেস ওয়েটিংয়ে আসে, তখন সেই প্রসেসটা এক্সিকিউট করতে করতে তার হাফ অফ দ্য স্টেজে এসে ওয়েটিংয়ে সে পড়ে আছে। তার ধরে নাও এতটুকু এক্সিকিউশন হয়েছে, বাকি এক্সিকিউশনটুকু বাকি আছে। সেই এক্সিকিউশন কিন্তু এখন অন্য প্রসেস চলে এসছে বলে সে এখন ওয়েটিংয়ে আছে, বা আইও ইভেন্ট এসছে বলে সে এখন ওয়েটিংয়ে আছে। এই সমস্যাটাকে বলা হয় লাইভ লক। অর্থাৎ সে ওয়েটিংয়ে আছে কিন্তু বেঁচে আছে। কিন্তু এমন দাঁড়ালো সিচুয়েশন যে এই প্রসেসটি কখনোই আর রেডি কিউতে ফেরত যেতে পারলো না বা কখনোই আর এক্সিকিউট হতে পারলো না। এই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। কারণ এই প্রসেসটার এক্সিকিউশনের জন্য যে যে নেসেসারি রিসোর্সেসগুলো দরকার ছিল, সেই নেসেসারি রিসোর্সেস কিন্তু আমি অ্যাভেলেবেল পেলাম না, তার জন্য প্রসেসটা এক্সিকিউট করতে পারলো না, তার জন্য সিচুয়েশনটা ডেড হয়ে গেল। এটাকে বলা হয় ডেডলক। এখন ডেডলকের কিছু নেসেসারি ক্রাইটেরিয়া আছে। দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া যদি আমি বলি, এখানে আমরা একটু ক্রাইটেরিয়াগুলোকে নিয়ে আলোচনা করি। দ্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা কি?
মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো প্রসেস কাজ করে। ধরো তোমরা বন্ধুরা মিলে একটা জায়গায় লিখবে, কিন্তু তোমাদের কাছে একটাই পেন আছে, তাহলে কি করবে? একজন বন্ধু যখন লিখছে তখন আর একজন অপেক্ষা করবে, তার লেখা শেষ হয়ে গেলে অপরজন পেনটা নিয়ে আবার লিখবে। এরকমই একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। অর্থাৎ কি, যখন একটা প্রসেস এক্সিকিউট করবে অন্য প্রসেস ওয়েট করে থাকবে, আবার যখন অন্য প্রসেসটা এক্সিকিউট করবে তখন আরেকটা প্রসেস ওয়েট করে থাকবে। দিস ইজ হোয়াট ইজ কল্ড মিউচুয়াল এক্সক্লুশন। তখন এই দুটো প্রসেস সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার কারণ ওয়ান প্রসেস ইজ ওয়েটিং ফর অ্যানাদার। নেক্সট হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। অর্থাৎ যদি বন্ধু হয় তাহলে যখন একজন লিখছে তাহলে আরেকজন হোল্ড করে আছে এবং ওয়েট করছে। মানে একজন যদি সিপিইউকে হোল্ড করে থাকে, কোনো একটা প্রসেস P1 আর প্রসেস P2 মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে P1 যদি হোল্ড করে তাহলে P2 ওয়েট করবে, আবার P2 যদি হোল্ড করে তাহলে P1 ওয়েট করবে। নেক্সট হচ্ছে নো প্রিমশন। অর্থাৎ কেউ কাজ করার মাঝে থামবে না। P1 যদি হোল্ড করে থাকে তাহলে P1 তার কাজটা শেষ করবে, কমপ্লিট করবে, তবে P1 কিন্তু বেরোবে, তার আগে কিন্তু P1 বেরোবে না। অর্থাৎ P2র জন্য কোনোভাবে 5 সেকেন্ডও স্পেয়ার করবে না P1, বা কোনোভাবে P1 P2কে কোনো সুযোগ দেবে না। অর্থাৎ আমরা যেটা দেখছিলাম প্রিমটিভ শিডিউলিং, যেখানে একটা প্রসেস চলাকালীন মাঝপথে অন্য একটা প্রসেস আসছিল, অর্থাৎ ওই প্রসেসের এক্সিকিউশনটা থামিয়ে দিয়ে নতুন প্রসেসকে ঢোকাকেই বলা হয় প্রিমশন। এক্ষেত্রেও কিন্তু নো প্রিমশন। অর্থাৎ একটা প্রসেস সিপিইউকে অ্যালোকেট করলে যতক্ষণ না পর্যন্ত সে তার কাজ শেষ করছে ততক্ষণ পর্যন্ত সে সিপিইউকে রিলিজ করবে না, এবং অন্য প্রসেসকে কিন্তু ওয়েট করে থাকতে হবে। অ্যান্ড ফাইনাল ইজ হোয়াট ইজ কল সার্কুলার ওয়েট। অর্থাৎ যে জিনিসটা আমরা বলছিলাম সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট কি? যে একটা প্রসেস রিকোয়েস্ট করছে, যদি আমি একটুখানি এখানে একটা ছবি আঁকি যে হোয়াট ইজ সার্কুলার ওয়েট, ইটস ভেরি সিম্পল। সে সাপোজ আমি ধরলাম যে, ধরে নাও যে আমাদের কাছে একটা প্রসেস আছে বা সিস্টেম আছে। সো সেই সিস্টেমটা এখানে এক সেকেন্ড, আমাদের কাছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা যে এইখানে ধরে নাও এটা আমার কাছে একটা প্রসেস P1, সে এটা আমার রিসোর্স R1, এটা আমার একটা প্রসেস P1, এটা আমার একটা রিসোর্স R2, আর এটা আমার একটা প্রসেস P2, রাইট? সিচুয়েশনটা খুব মজার। P1 এই রিসোর্স R1কে রিকোয়েস্ট করছে, অর্থাৎ, এবং R1 অলরেডি P2কে হোল্ড করে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম P2র এক্সিকিউশনের জন্য R2কে রিকোয়েস্ট করছে, বাট R2 অলরেডি P1কে হোল্ড করে আছে। এখানে আমি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে বোঝাবো অলরেডি, বাট স্টিল একটু বলে দিই। তাহলে P1 একে রিকোয়েস্ট করছে, P1 তখনই একে পাবে যখন P2 ছাড়বে। P2 তখনই তার কাজ শেষ করতে পারবে যখন সে R2কে পাবে। কিন্তু R2 আবার কি করছে? P1কে ধরে আছে, মহা মুশকিল। তাহলে P1 আবার কি হবে? R1কে পাচ্ছে না, আর P2 আবার কি হচ্ছে? R2কে পাচ্ছে না। কারণ P1 R2 কি করছে? P1কে ধরে আছে, আর R1 কি করছে? P2কে ধরে আছে। ফলে এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে না P1 তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারছে, না P2 তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারছে। আবারও দেখো, P1 অ্যান্ড P2 দুটো প্রসেস, তাহলে P1 এর এক্সিকিউশনের জন্য এই মুহূর্তে কাকে দরকার? R1কে, রাইট? P2 এর এক্সিকিউশনের জন্য কাকে দরকার? R2কে। কিন্তু R2কে কে ধরে আছে? P1। আর R1 কাকে ধরে আছে? P2কে। তাহলে সেক্ষেত্রে কি হবে? না আর P1 এক্সিকিউট করতে পারবে, না P2 এক্সিকিউট করতে পারবে। ফলে দিস সিচুয়েশন ইজ কল্ড ডেডলক সিচুয়েশন। এখন এই ডেডলক সিচুয়েশনটাকে আরো বোঝার জন্য, অর্থাৎ একটা প্রসেস একটা রিসোর্সকে কিভাবে নিয়ে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের যেটা দরকার হয়, দ্যাট ইজ সামথিং হোয়াট ইজ কল্ড লাইক রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। হোয়াট ইজ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ? এখানে আমার কিছু
প্রসেস আছে এবং রিসোর্সেস আছে, সে R1 R2 অ্যান্ড R3, অ্যান্ড প্রসেসগুলো হচ্ছে সে T1 T2 অ্যান্ড T3। এখানে আমাকে কিছু এজ প্রোভাইড করা আছে, সেই এজগুলো হচ্ছে T1 থেকে R1, অর্থাৎ যখন যখন রিসোর্সকে চায় তখন সেটাকে বলা হয় রিকোয়েস্ট, আর যখন অ্যারোটা রিসোর্স থেকে প্রসেসের দিকে থাকে তখন সেটাকে বলা হয় অ্যালোকেশন। ওকে, সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হচ্ছে গিয়ে সিস্টেমটা যেটার মধ্যে দিয়ে কোন প্রসেস কোন রিসোর্সকে অ্যালোকেট করছে সেটা বোঝানো যায়। তাহলে এগুলো হলো আমার কাছে প্রসেস, T1 T2 অ্যান্ড T3 হলো আমার কাছে প্রসেস। তাহলে প্রথমে বলেছি যে T1 থেকে R1 এ, দেখো T1 থেকে R1 এ, তাহলে এটা কি এজ হলো? রিকোয়েস্ট এজ। এটা কি এজ হলো? এটাকে বললাম রিকোয়েস্ট এজ। তারপরে T2 থেকে R3, দ্যাট ইজ এটাও আমার রিকোয়েস্ট এজ। তাহলে R1 থেকে T2 এটা আমার অ্যালোকেশন এজ। আবার যদি দেখি R2 থেকে T2 এটাও আমার অ্যালোকেশন এজ। দিস ইজ আমার অ্যালোকেশন এজ। অর্থাৎ যখন রিসোর্স থেকে অ্যালোকেশন এজ প্রসেসের দিকে যাবে তখন অ্যালোকেশন, আর যখন প্রসেস থেকে রিসোর্সের দিকে যাবে তখন রিকোয়েস্ট। প্রসেস রিসোর্সকে চায়, রিকোয়েস্ট করে, রিসোর্স প্রসেসকে অ্যালোকেট করে, তার জন্য অ্যালোকেশন এজ থাকে। এখন এই যে সমস্যা হচ্ছে, এইখানে এই যে দুটো দাগ দেওয়া আছে, মানে এটা ইন্ডিকেট করে যে রিসোর্স R2 এর দুটো ইনস্ট্যান্স আছে। ধরো তোমার প্রিন্টার যদি একটা প্রসেস হয়, কোথাও সিস্টেমে দুটো প্রিন্টার লাগানো থাকতেই পারে, এটার তিনটে ইনস্ট্যান্সেস অফ রিসোর্স R4 আছে, রাইট? এখন এই যে এই রিসোর্সগুলোকে অ্যাভেলেবেল করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে প্রসেসগুলো তার যথাযথ রিসোর্স পায় এক্সিকিউশন করার জন্য। তার জন্য কিন্তু আমার যেটা মেনলি দরকার হয় রিসোর্স অ্যালোকেশনের। আর এই রিসোর্স অ্যালোকেশন করার জন্য যেটা আরেকটু মেনলি আমাদের জানতে হবে, দ্যাট ইজ কল ব্যাংকার্স অ্যালগরিদম। এই যে ব্যাংকার্স অ্যালগরিদম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যালগরিদম, যে অ্যালগরিদমে আমরা রিসোর্সগুলোকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি উইদাউট এনি প্রবলেম। ব্যাংকার্স অ্যালগরিদম কিন্তু আমার রিসোর্স ডিস্ট্রিবিউশনটাকে ইউনিফর্ম করে, যাতে সেফ স্টেট অকার করে, যাতে ডেডলক অকার না করে। এখন এই প্রসেসটা কিভাবে কাজ করে দেখো, খুব মজার প্রসেস, খুব সোজাভাবে জিনিসটাকে করা যায়, একদমই সোজা এটা করা। দেখো এর কাছে কটা রিসোর্স আছে? বলেছে 10টা। এ হচ্ছে তিনটে রিসোর্স আমার কাছে আছে, 5টা প্রসেস আছে, T0 T1 T2 T4, এখানে 5টা প্রসেস আছে। এই 5টা প্রসেসের মধ্যে আমার কাছে রিসোর্স আছে হচ্ছে গিয়ে 3টে, A B C। এর কটা আছে? 10টা। বি এর কটা আছে? 5টা। আর সি এর কটা আছে? সি এর আছে 7টা ইনস্ট্যান্স। অর্থাৎ এ হচ্ছে 10, বি হচ্ছে 5, আর সি হচ্ছে 7। এখন ব্যাংকার্স অ্যালগরিদমের উদ্দেশ্য হলো যে আমরা যে ব্যাংকে টাকা রাখি, তাই তো ব্যাংকে টাকা রেখে কি হয়? সেই টাকাটার উপর আমরা সুদ পাই। তাহলে ব্যাংক কি করে? আমাদের টাকাটাই কিন্তু অনেক জায়গায় কিন্তু ইনভেস্ট করে, এবং সেই ইনভেস্টমেন্ট থেকে ব্যাংক সেই টাকাগুলোকে লাভবান হয়। অর্থাৎ আমাদের টাকাকেই ব্যাংক ব্যবহার করে, কিন্তু আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেয়। তার জন্য এখানেও আমরা রিসোর্সগুলোকে প্রসেসের এক্সিকিউশনের জন্য ব্যবহার করব, কিন্তু আবার রিসোর্সগুলো যথাযথ স্থানে ফিরে আসবে, এবং এমনভাবে রিসোর্সগুলোকে বন্টন করব যাতে ডেডলক অ্যারাইভ না করে। লেটস সি, দেখে নেওয়া যাক। এখানে আমাকে একটা ইনস্ট্যান্স দেওয়া আছে। কি ইনস্ট্যান্সেস? এই ম্যাক্স, এটা ইন্ডিকেট করে আমার ম্যাক্সিমাম প্রসেস T0-র ম্যাক্সিমাম কোন রিসোর্স কটা করে লাগবে। এ লাগবে 7টা, বি লাগবে 5টা, সি লাগবে 3টে। সিমিলারলি এখন T0 কটাকে অ্যালোকেট করে আছে? এ একটাও অ্যালোকেট করে নেই, বি একটা অ্যালোকেট করে আছে, আর সি একটাও অ্যালোকেট করে নেই। এখন এই যেটা অ্যালোকেট করে আছে এটা আমার লাগবে, আর এটা আমার অলরেডি অ্যালোকেশন আছে।
সিমিলারলি T2 এ T1 এর ক্ষেত্রে যদি দেখি যে ম্যাক্সিমাম লাগবে 3 2 2 আর অলরেডি অ্যালোকেশন আছে 2 0 0, তাহলে এখানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে নিড, অর্থাৎ আমার এতগুলো লাগবে, বর্তমানে এতগুলো অ্যালোকেট করা আছে, তাহলে নিড কি? নিড হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তাহলে এইটা হচ্ছে আমার কাছে নিড, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, দ্যাট ইজ নিড। এখানে দেখো 753 মাইনাস মাইনাস 010, তাহলে কত হলো? 743। লাইক দিস 200, অর্থাৎ আমার কাছে লাগছে 322 আর আছে 200, তাহলে বিয়োগ করলে কত পাবো? 200, বিয়োগ করলে কত পাবো? 122। সিমিলারলি 902 বিয়োগ করছি 302, কত পাবো? 600। সিমিলারলি 222 211 বিয়োগ করলে কত পাবো? দ্যাট ইজ 011। ঠিক এইভাবেই কিন্তু আমরা নিড বের করতে পারি। তাহলে নিড বের করার নিয়ম কি? ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। যদি প্রশ্নে ম্যাক্স দেওয়া থাকে আর যদি প্রশ্নে নিড দেওয়া থাকে, অ্যালোকেশন দেওয়া থাকে, সহজেই নিড বের করতে পারবে বিয়োগের মধ্যে দিয়ে। এইবার দেখো আমার অ্যালোকেশন যেটা করা আছে তা এখন আমার হাতে মাত্র পড়ে আছে এই কটা প্রসেস, এই কটা রিসোর্স। কিভাবে? অর্থাৎ আমরা যদি এইখানটা যোগ করি, এই জায়গাটাকে যদি আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার কাছে এই যে এ কটা অ্যালোকেশন হয়ে আছে, বি কটা অ্যালোকেশন হয়ে আছে, সি কটা অ্যালোকেশন হয়ে আছে, যদি আমি যোগ করি তাহলে আমি এখানে দেখতে পাবো, দেখো এ অলরেডি অ্যালোকেশন কটা হয়ে আছে, বি অলরেডি কটা অ্যালোকেশন হয়ে আছে, এটা দেখে নেওয়া যাক। এ অ্যালোকেশন হয়ে আছে 7টা অ্যালোকেশন, এটা হচ্ছে আমার নিড। তো আমাদের অ্যালোকেশনটা হচ্ছে গিয়ে আগে আছে, অ্যালোকেশনটা আমরা দেখে নেব। অ্যালোকেশন হচ্ছে গিয়ে আমার কাছে দিস ইজ অ্যালোকেশন কি, অর্থাৎ এই যে 0 2 3 2, অর্থাৎ 2 2 4 আর 3 7, অর্থাৎ এ অ্যালোকেশন হয়ে আছে 7টা, অলরেডি এ অ্যালোকেশন হয়ে আছে 7টা। নাও বি যদি দেখি, বি অ্যালোকেশন হয়ে আছে 1 1, দুটো, 7টা দুটো, বি কটা? দুটো। সি কটা? 2 1 2, মানে কটা? 5টা। তাহলে এখানে এ 7টা, বি দুটো আর সি 5টা। তাহলে কি বেরোলো আমার? আমরা দেখলাম এ হচ্ছে গিয়ে 7টা, এ অ্যালোকেশন হয়ে আছে, এ অ্যালোকেশন হয়ে আছে 7টা, বি হয়ে আছে দুটো অ্যান্ড সি হয়ে আছে 5টা। লাইক এইবার তাহলে আমার কাছে এ কটা ছিল? এ ছিল হচ্ছে 10, বি কটা ছিল? বি ছিল হচ্ছে 5, সি কটা ছিল? সি ছিল হচ্ছে গিয়ে আমার কাছে 7। তাহলে 10 মাইনাস 7 কত? 3, 5 মাইনাস 2 কত? 3, অ্যান্ড 7 মাইনাস 5 কত? 2, তাই জন্য 3 3 2, ওই জন্য দেখো এখানে অ্যাভেলেবেল পড়ে আছে 3 3 2। বুঝলে? তাহলে এইবার এই অ্যাভেলেবেল থেকে আমরা আমাদের নিডকে ফুলফিল করব। নিড কোথায়? নিড হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমার নিড। তাহলে কিভাবে নিডকে আমরা ফুলফিল করব? প্রথম আমার কাছে অ্যাভেলেবেল আছে 3 3 2। এখন এর মধ্যে আমার কোন নিডটা ফুলফিল হচ্ছে? দেখো T0 নিডটা তো ফুলফিল হবে না, তার কারণ 743। কোন নিডটা ফুলফিল হচ্ছে? T1 এর নিডটা ফুলফিল হচ্ছে। T1 এর কত দরকার? 1 2 2। তাহলে T1 কে আমি 1 2 2 দিয়ে দিলাম, তাহলে আমার এখন হাতে পড়ে থাকলো 210। বর্তমানে আমার হাতে যে রিসোর্স পড়ে আছে 210। এইবার এই অর্থাৎ T1 এর যতগুলো দরকার ছিল T1 সব পেয়ে গেছে। আগে কিছু অ্যালোকেট করেছিল, এখন যে প্রয়োজনটা ছিল সেটাও পেয়ে গেছে। তাহলে ওর প্রয়োজন পূরণ। এবার ও সম্পূর্ণ এক্সিকিউট করবে, নো প্রিমশন, ও সম্পূর্ণ এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর ও টোটাল রিলিজ করে দেবে, কারণ ওর কাজ শেষ, ওর আর রিসোর্স নিয়ে কাজ নেই। এখন আমার কাছে পড়ে থাকবে রিসোর্স 532। তাহলে এটা কি হলো? যোগ হয়ে গেল। কোনটা? এই ম্যাক্সটা যোগ হয়ে গেল। কার? ম্যাক্স অফ T1। নাও সে অর্থে যদি দেখি, তাহলে আমি যেই 532 পেয়ে গেলাম, তাহলে এইবার আমি কাকে দিতে পারি?
আমি কি টি টুকে দিতে পারি? না, টি টুর এখানে নিট কত? 6, বাট এ আমার কটা আছে? মাত্র 5টা, তা দিতে পারবো না স্বভাবতই। তাহলে কাকে দিতে পারবো? চলো টি থ্রিকে দিতে পারি। হ্যাঁ পারি। কেন? টি থ্রির দরকার হচ্ছে 011, তাহলে এটা আমি কাকে দিয়েছিলাম? এটা আমি দিয়েছিলাম T1কে। এবার আমি কাকে দিলাম? এবার আমি দিলাম T3কে। তাহলে আমি 011 দেওয়ার পর আমার কি পড়ে থাকলো? আমার পড়ে থাকলো 521, রাইট? এখন যেই আমার কাছে 521 পড়ে থাকলো, এই 521 এর মধ্যে আমি এবার আমার T3 যা যা পাওয়ার কথা ছিল সব পেয়ে গেছে। তাহলে T3 কি করবে? তার যা যা সমস্তটাই ছেড়ে দেবে। তাহলে T3 ছাড়লো কত? 222, লাইক আমার কাছে পড়ে থাকলো 3, 4 অ্যান্ড এখানে পড়ে থাকলো 7। নাও 743 এবার আমি কাকে দিতে পারি? এবার আমি T4কে আরামসে দিয়ে দিতে পারি, কারণ ওর দরকার 431। তাহলে এখানে আমি দিয়ে দিলাম কাকে? 431। তাহলে 431-এ কে গেল? 431-এ গেল T4, রাইট? তাহলে এখানে পড়ে থাকলো আমার 2, এখানে 1 আর এখানে পড়ে থাকলো আমার 3, অর্থাৎ 312 পড়ে আছে। নাও যখনই আমার কাছে 312 পড়ে আছে, এবার ওর যখন কাজ শেষ হয়ে যাবে এর পুরোটা, তখন ও কত রিলিজ করবে? 433। তাহলে আমরা যদি দেখি যে আমার কাছে এখন পড়ে আছে 312, এখন T3 T4 ওর কাজ শেষ করার পর 433 রিলিজ করবে। তাহলে আমার কাছে আছে 7, আমার কাছে আছে 4 আর আমার কাছে আছে 5। এখন আমার কাছে আছে 7, 4 আর 5। নাও আমার এই দিকের কাজগুলো শেষ হয়ে গেছে, T4 এর কাজ শেষ হয়ে গেছে, T3 এর কাজ শেষ হয়ে গেছে, বাকি পড়ে আছে T0 আর T2। এখন আমি খুব সুন্দরভাবে T0কে দিতে পাচ্ছি, তাই T0কে আমি দিয়ে দিই 743 ওর রিকোয়ারমেন্ট, আর আমার কাছে আছে 745, তাহলে T0কে আমি দিয়ে দিলাম। তাহলে T0 দেওয়ার পরে T0 এক্সিকিউশন করে আমাকে পড়ে থাকলো হচ্ছে 002। নাও এই যে 002 পড়ে আছে, তাহলে T0 এক্সিকিউশনের পর কত ছেড়ে দেবে? T0 যেটা ম্যাক্স ছিল পুরোটাই রিলিজ করে দেবে। ম্যাক্স রিলিজ করলে কি হবে? 753, অর্থাৎ আমার কাছে পড়ে থাকলো 5, আমার কাছে পড়ে থাকলো 5 অ্যান্ড দ্যাট ইজ 7। তাহলে ওর টোটাল পড়ে থাকলো 755, রাইট? এখন আমার আর একজনই চান্স পাওয়া বাকি আছে, সে হচ্ছে গিয়ে T2 এখনো চান্স পাইনি, সো T2 উইল গেট দ্য চান্স। তাহলে এখন এবার T2 চান্স পেলো। T2 রিকোয়ারমেন্ট কত ছিল? 600, তাহলে 155 আমার পড়ে আছে। এটা কে চান্স পেলো? T2 চান্স পেলো। না 155 আমার পড়ে আছে, এবার T2 তার এক্সিকিউশন কমপ্লিট করবে। সবাই চান্স পেয়েছে, T2 চান্স পেয়ে গেল, এক্সিকিউশন কমপ্লিট করবে। কত রিলিজ করবে? 902, অর্থাৎ ও রিলিজ করলো 902। তাহলে সেক্ষেত্রে রিলিজ করার পর এই রিসোর্সেসগুলো আমার যোগ হয়ে গেল। তাহলে এটা হলো 7, এটা হলো 5 আর এখানে হলো 10। তাহলে এ টাইপ রিসোর্স ছিল 10টা ফিরে পেল। বি টাইপ রিসোর্স ছিল 5টা ফিরে পেল। সি টাইপ রিসোর্স ছিল 7টা ফিরে পেল। অর্থাৎ আমার ব্যাংকে রিসোর্সেস যে মূলধনটা আমরা রেখেছিলাম, আমরা মূলধনটা পেয়ে গেলাম এবং প্রসেসেসগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করে গেল। অর্থাৎ প্রথমে এক্সিকিউট করলো হচ্ছে গিয়ে কে? T1, তারপর এক্সিকিউট করলো হচ্ছে গিয়ে কে? T3, তারপর এক্সিকিউট করলো হচ্ছে T4, তারপর এক্সিকিউট করলো হচ্ছে T0, তারপর এক্সিকিউট করলো হচ্ছে T2। অ্যান্ড এই সিকোয়েন্সটা এক্সিকিউট করলে ডেডলক হবে না, তাই এটাকেই বলা হয় সেফ সিকোয়েন্স। সো দ্যাটস অল অ্যাবাউট ডেডলক। পরের ভিডিও আমাদের মেমরি ম্যানেজমেন্ট নিয়ে। ধন্যবাদ।